রাখবো, তা সরকারি কর্মীদের জন্য ভালো খবর, কারণ মে থেকে নয় এপ্রিল থেকেই বর্ধিত ডিএ নিয়ে নির্দেশিকা জারি নবান্নের। মে থেকে নয় এপ্রিল থেকেই বর্ধিত 4% ডিএ কার্যকর করা হয়েছে, অর্থাৎ মে থেকে নয় এপ্রিল থেকেই বর্ধিত 4% ডিএ পাবেন সরকারি কর্মীরা। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, ভোটের আগে ঘোষণা, তারপর সেটা যে কার্যকর হলো এবং সেটা এপ্রিল থেকেই কার্যকর হলো বর্ধিত, এতে সরকারি কর্মীদের তাদের কি প্রতিক্রিয়া? দেখো, মূলত রাজ্যের অর্থ দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য যে বর্ধিত যে 4% ডিএ যা মে মাস থেকে দেওয়ার কথা ছিল তা এপ্রিল মাস থেকে দেবে রাজ্য সরকার। অর্থাৎ সেক্ষেত্রে আরও 1 মাস অতিরিক্ত বর্ধিত 4% ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। মে মাস থেকে যে 4% ডিএ পাওয়ার কথা ছিল, এই বেতন জুন মাসেই পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই। সেক্ষেত্রে এর পরের মাসে 4% যে ডিএ যে এপ্রিল মাস থেকে যেটা দেবে রাজ্যের অর্থ দপ্তর, তা এরিয়ার সহ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। এমনটাই নির্দেশিকা রাজ্যের অর্থ দপ্তর জারি করেছে। অবশ্যই সরকারি কর্মচারীদের মধ্যে এই নির্দেশিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তবে রাজ্যের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। বেশ, 10ই জুলাই ফের উপনির্বাচন আমাদের রাজ্যে, অর্থাৎ উপনির্বাচনের প্রার্থী প্রায় চূড়ান্ত। তৃণমূলের মানিকতলা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডে সম্ভাব্য তৃণমূল প্রার্থী, আর বাকি যে 3টে আসনে উপনির্বাচন রয়েছে সেখানে বিধানসভা কেন্দ্র রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী সম্ভাব্য তৃণমূল প্রার্থী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী সম্ভাব্য তৃণমূল প্রার্থী, অন্যদিকে বাগদায় বিশ্বজিৎ দাস সম্ভাব্য তৃণমূল প্রার্থী। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে ঠিক প্রার্থী তালিকাটা কি দাঁড়ালো? তুমি যাদের নাম বললে তারাই প্রার্থী তালিকাতে থাকছেন এখনো পর্যন্ত, সম্ভাব্য সেটি মনে করা হচ্ছে। এবং গতকালকে যেটা বলেছিলাম যে বাকি 3 আসনের ক্ষেত্রে মানিকতলা বাদ দিলে, তারা যেহেতু বিজেপির তারা বিধায়ক ছিলেন, তারা দল বদল করে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তাদের নিজের নিজের জায়গাতে অন্তত বিধানসভা এলাকাতে তাদের সাংগঠনিক দক্ষতা যথেষ্ট রয়েছে। এবং এর মধ্যে যদি তুমি বিশ্বজিৎ দাসকে তুমি দেখো, তিনি তার আগেও তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন এবং অনেকেই হয়তো বলছেন যে তারা লোকসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন, তাদের নিজেদের যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানেও পিছিয়ে রয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে বা রাজনৈতিক মহলেরও মত যে এই জায়গাতে লোকসভা এবং বিধানসভার নির্বাচনের অনেক ফারাক রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে যখন বিধানসভা উপনির্বাচন হবে সেদিক থেকে সেগুলো বিচার্য বিষয় থাকে না। তারা যেহেতু এতদিন ধরে সেখানকার বিধায়ক ছিলেন এবং মানুষের জনমত পেয়েই তারা বিধায়ক হয়েছিলেন, ফলে বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের উপরই ভরসা করতে পারে। আর মানিকতলা নিয়ে তো ইতিমধ্যেই কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেখানকার কনভেনার বাছাই করে দেওয়া হয়েছে, চিফ ইলেকশন এজেন্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং যারা সেখানকার ওয়ার্ডের যারা প্রতিনিধি তাদের সঙ্গে বৈঠক করে মতামত নেওয়া হয়েছে। যেহেতু সুপ্তি পাণ্ডে সেখানকার পরিচিত মুখ, সাধন পাণ্ডের পরিবারের সদস্য, যে পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, এবং এই সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করলে প্রথমত হচ্ছে নতুন করে তাকে প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে হবে না, দ্বিতীয়ত তার জনসংযোগ করার মতো জায়গাও সেখানে রয়েছে। এবং অনেকেই বলছিলেন যে একাধিক নাম মানিকতলার ক্ষেত্রে উঠে আসছিল, যদি সুপ্তি পাণ্ডে সেখানকার প্রার্থী হন তাহলে সবাই একযোগে তার হয়ে লড়াই করতে পারবেন। ফলে সেই অর্থে দাঁড়িয়ে যে 4 জনের নাম তুমি শুরুতেই বলেছিলেন তারাই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বিধানসভায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর। নমস্কার। বেশ, আবির। মানিকতলা এরিয়ার মানুষরা মুখিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কবে হবে, মানে আমাদের কাউকে বলতে হবে না, দে আর রেডি। খালি তাদের হুইসেল দিলেই রেডি স্টেডি গো হয়ে যাবে। প্রত্যেকেই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবারই অধিকার আছে। এখানে তো দূর দূরান্তে বিজেপির কেউ এসে কাজ করেননি এ যাবৎ। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া, তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে। আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি।
সোমবার অর্থাৎ গতকালই নিউজ 18 বাংলায় আমরা দেখেছিলাম যে প্রতারণার শিকার খোদ বিচারক এবং বিচারককে প্রতারণার মামলায় এবার সাজা ঘোষণা করলো আদালত। হোটেল বুকিং এ ভুয়ো ওয়েবসাইটে প্রতারণা, গতকালই প্রেমচাঁদ এবং স্বর্ণদীপকে গতকাল দোষী সাব্যস্ত করে বিধাননগর আদালত। আজ সাজা ঘোষণা করা হয়েছে। ঠিক কি সাজা ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানাবে অনুপ চক্রবর্তী, রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিন্তু একেবারে তার দোষী সাব্যস্ত হলো দুই অভিযুক্তকে, এবং আজকে সেই দুই অভিযুক্ত কিন্তু সাজা ঘোষণা করলো। একদিকে 5 বছরের কারাদণ্ড, তার পাশাপাশি 1 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হলো। একদিকে ধারায় মামলা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, বিচারক যে হোটেল বুকিং থেকে করা হয়েছিল বিচারকের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু প্রতারণার ঘটনা ঘটেছিল। সেই মামলায় পুলিশের পক্ষ থেকে একদিকে প্রেমচাঁদ, অন্যদিকে স্বর্ণদীপ রায়, এই দুজনকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় গতকাল যখন বিধাননগর আদালত তাদেরকে দুজনকে দোষী সাব্যস্ত করেছিল, এই প্রতারণা মামলায় বিচারককে প্রতারণা করা হয়েছিল, সেই মামলায় কিন্তু আজকে বিধাননগর মহকুমা আদালত সেখানে দুজনকেই দোষী সাব্যস্ত করার পরে সাজা ঘোষণা করা হলো। এক ক্ষেত্রে বলা হচ্ছে 5 বছরের একেবারে কারাদণ্ড, অন্যদিকে 1 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে বলে এমনটাই বিচারকের পক্ষ থেকে যেমন জানানো হয়েছিল, পাশাপাশি সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ, এবার হাওড়ার ডোমজুরের খবরের দিকে নজর রাখবো। রানীগঞ্জের যে ডাকাতির ঘটনা সোনার দোকানে, তার দুদিনের মধ্যে আবার হাওড়ার ডোমজুর, আবারও সোনার দোকানে ডাকাতি, কর্মীদের গান পয়েন্টে রেখে অবাধে লুটপাট, পিস্তলের বাট দিয়ে দোকান মালিক কর্মীকে মার। ডোমজুর থানা থেকে মাত্র 150 মিটার দূরে এই ডাকাতির ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। রবিবার দুপুর রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। একদিন পর এবার হাওড়ার ডোমজুড়ে ডাকাতি, আবারও টার্গেট সোনার দোকান। দেখুন সেই সিসি ক্যামেরার ছবি, একের পর এক তাক খালি করে দিচ্ছে দুই ডাকাত। হাওড়া আমতা রোডে ডোমজুর, মঙ্গলবার তখন বেলা 12টা 15, ভরা বাজার। এমন সময়ে এখানকার একটি সোনার দোকানে হানা দেয় 4 ডাকাত। দুই দুষ্কৃতী প্রথমে ক্রেতা সেজে এই দোকানে ঢোকে। তারা প্রথমে জিনিসপত্র দেখতে চায়, পরবর্তীকালে সেখানে এসে তারা প্রথমে দুজন, তারপরে ঢুকে নিরাপত্তা রক্ষীকে ভিতরে ঢুকিয়ে আনে, বন্দুক দেখিয়ে তাকে বেঁধে রাখা হয়, তাকে মারধর করা হয়। সোনার দোকানের এক কর্মীকে গান পয়েন্টে রেখে শুরু হয় লুটপাট। 15 মিনিটের অপারেশন। চম্পট দেওয়ার আগে পিস্তলের বাট দিয়ে দোকান মালিক এবং এক কর্মীকে মারধর করা হয়। মাথা ফাটে দোকান মালিকের, ব্ল্যাঙ্ক ফায়ারও করে দুষ্কৃতীরা। কাস্টমার से যে এসে বন্দুক দেখতে তো একটু চেল্লাচিল্লি করতে মাথায় মারলো, টেপের মুখ দিয়ে সব বেঁধে দিয়েছে। ওদের গাড়ি কি আগে আসছিল? আগে আসছিল? কতজন এসেছিল? 4-5 জন ছিল, সবার কাছে ডোমজুর থানা থেকে মাত্র 150 মিটারের মধ্যে এই সোনার দোকান। এখানে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায়। আমি গেটে, আমরা ছিলাম না, আমি এই দাদা ছিলাম না, আমরা ডোমজুর গেলাম, ঠেলে বসে দিল, দিয়ে মুখে বেঁধে দিল, ব্যাস। আর পিস্তল লাগলো, আর কিছু বলে। কতজনের হাতে ছিল পিস্তল? 4 জন গাড়ি, অত খেয়াল আছে। আর 2 জন মুখ ঢেকেছিল, দেখলাম, তারপর 2 জন আপনাদের কি মারধর করেছে? ওইখান থেকে কলার ধরে ঠেলে ফেলে দিল, দিয়ে পিস্তল লাগালো, বলে বস বলতে হাতে মুখে পায়ে সব বেঁধে দিল, তারপরেই বেরিয়ে গেল। সোনার দোকানে একটা ক্রাইম হয়েছে, সেটা আমরা তদন্ত করছি, কিন্তু আমরা খুঁজছি এখন। আর সিসিটিভি দেখা, দোকানের মালিকই শুধু ইনজিওর্ড হয়েছে, মাথায় মেরেছে বাড়তি, এটুকুই শুধু। আমরা বাকিটা ইনভেস্টিগেশনে দেখছি। এভাবেই বারবার ডাকাতদের টার্গেট সোনার দোকান, কখনো রানীগঞ্জ, কখনো মালদা। গত ফেব্রুয়ারি মাসে হবিবপুরের বুলবুল চণ্ডী বাজারে সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। গত বছর জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে, আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুঁড়তে ছুঁড়তে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলেই বড়দিনে ডাকাতি হয়। ভরা বাজারে শুট আউট, 5 মিনিটে লুট করা হয় 4 কোটির সোনা। এবার হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার রানীগঞ্জের আপডেটের দিকে নজর রাখবো, কারণ রানীগঞ্জে রবিবার ভর দুপুরে এভাবেই ডাকাত দল ঢোকে এবং সেই ডাকাত দল লুটপাট চালায়। পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই, এবং সেই ডাকাতির ঘটনায় ধৃত একজন সঙ্গে আরো একটা ছবি আপনাদের দেখাবো। এই যে 2টো ব্যাগ, সেই 2টো ব্যাগ উদ্ধার হয়েছে এবং অনেকটা গয়নায় উদ্ধার হয়েছে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সোনু সিং নামের আরো একজনকে গ্রেফতার। এই ঘটনায় মোট 2 জনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ, বাকি 5 জনের খোঁজ চলছে। দীপক রয়েছে
আমার সঙ্গে দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, দুটো বিষয় জানতে চাইবো। এক, এই সোনু সিং এর খোঁজ পুলিশ কিভাবে পেল, আর বাকি 5 জনকে খুঁজতে ঠিক কি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে পুলিশ? দেখো, সোনু সিংকে খোঁজ করার জন্য বিহারের সিওয়ানে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ, এবং সেখানেই পায় পুলিশ জানতে পারে কি সে ধানবাদে এক হাসপাতালে তার চিকিৎসা চলছে, কারণ সোনু সিং পুলিশের গুলিতে জখম হয়েছিল। এরপরে ধানবাদের ওই বেসরকারি হাসপাতালে ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নিয়ে পরে যায় পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে, এবং সোনু সিংকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে রানীগঞ্জের এই ডাকাতির ঘটনার সঙ্গে সিওয়ান গ্যাং যুক্ত রয়েছে। সিওয়ান গ্যাং কেন বলছি আমরা? সিওয়ান গ্যাংয়ের মূল মাস্টার মাইন্ড হচ্ছে সুবোধ সিং। সুবোধ সিং বর্তমানে জেল বন্দী রয়েছে এবং জেলের ভেতরে বসেই রানীগঞ্জ ডাকাতির ঘটনার গোটা ছক কষে, এবং সুবোধ সিং এরই সঙ্গী রয়েছে সুরেশ কুমার। বেশ বেশ বোঝা যাচ্ছে। এবার উত্তর 24 পরগনা স্বরূপনগরের দিকে নজর রাখবো, কারণ স্বরূপনগরে মাটি মাফিয়া দৌরাত্ম্য। চাষের জমি থেকে মাটি কেটে সাফ, আর সেই মাটি ভরাট করা হচ্ছে নয়াঞ্জুরি এবং পুকুর। কিন্তু স্থানীয় মানুষরা তারা দেখছেন, কিছু বলতে পারছেন না, কারণ কিছু বললেই তাদের হুমকি জুটছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার সারাপুল নির্মাণ পঞ্চায়েত এলাকায় মাটি মাফিয়ার দাপট। চাষের জমি থেকে কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে ভর্তি করে সেই মাটি ফেলা হচ্ছে বিভিন্ন পুকুর ও নয়াঞ্জুরিতে। এভাবেই ভরাট করা হচ্ছে জলা জমি, যাতে এই জমি বিক্রি করা যায়। স্থানীয়দের অভিযোগ, এভাবেই রমরমিয়ে চলছে বেআইনি কারবার। অভিযোগ, প্রতিবাদ করলেই শুনতে হচ্ছে হুমকি। এখানে সব বেআইনি মাটি কাটছে, কিছু বলতে গেলে প্রশাসনের নাগের ডকা দিয়ে এখানে বিএলআরে কিভাবে কাজকর্ম হচ্ছে, বেআইনি কাজকর্ম, যার ফলে কারো কিছু বলার ক্ষমতা নেই। প্রশাসন টাকা কালেকশন করতে আসে, পুলিশ রাস্তায় এসে দাঁড়াচ্ছে, গাড়ি চলছে, বন্ধ করে দেবো টাকা না দিলে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, কিছু বলার নেই। বিএলআর টাকা খেয়ে এই সব করছে। মাটি তো বেআইনি হবে, মানে সরকারও দেখছে মাটিগুলো তুলছে, কিন্তু সরকার হস্তক্ষেপ করছে না। সারাপুল নির্মাণ পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে দিয়েই মাটি ভরাট করা গাড়ি যায়, অথচ এই বেআইনি কারবার বন্ধে কোনো পদক্ষেপই করা হয়নি। না, এটা আপনি বলছেন, এটা যদিও আমার নলেজে নেই যে এরকম ডোবা জায়গা মাটি দিয়ে ভরাট হচ্ছে বা কোনো মাটি কাটাকাটি হচ্ছে, এক জায়গার মাটি আর এক জায়গায় যাচ্ছে, এটা আমার পঞ্চায়েতের নলেজে যদিও নেই। তবু আপনারা যখন বলছেন বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখবো, কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি, এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ সকাল থেকে আপনারা দেখছেন নিউজ 18 বাংলা, যারা দেখছেন যে গরমের খবর আমরা দিচ্ছি, কিন্তু এবার একটু স্বস্তির খবর দিই। তীব্র দহনে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে বিকেল হতেই। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন, যেখানে দুর্গাপুরে বৃষ্টি শুরু হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। বিকেলে দুর্গাপুরে বৃষ্টি শুরু হয়, শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের পাশাপাশি বাঁকুড়াতেও বৃষ্টি, এবং সেই বাঁকুড়া বিষ্ণুপুরের ছবিটাও আপনাদের দেখাবো। এবং সপ্তাহান্তে টানা বৃষ্টির পূর্বাভাস, যেমনটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। বাঁকুড়া ছবি দেখছেন, দুর্গাপুরের পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুরেও বৃষ্টি হয়। আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কিছুক্ষণ আগে যখন আমরা খবর পড়ছিলাম, বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছিলাম, সকাল থেকে নাজেহাল ছিল বাঁকুড়াবাসী, কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কি কিছুটা স্বস্তি মিলল? অনেকটা, অবশ্যই অনেকটা স্বস্তি বেড়েছে। তুমি বারবার ধরে যেটা বলছো, যে গত কয়েকদিন ধরে আমরা খবর করছিলাম যে তাপমাত্রা বাড়তে চলেছে, বাড়ছে, এবং আজও দেখেছি আমার সকালবেলাতেও যে 43-এ পৌঁছে গিয়েছে বাঁকুড়ার তাপমাত্রা। তার পাশাপাশি যেটা আর্দ্রতাজনিত গরম, সেখানে ঘর্মাক্ত পরিবেশ তৈরি হয়েছিল, এবং এর থেকে কিন্তু 5টা নাগাদ হঠাৎ করেই কিন্তু কালো মেঘে ছেয়ে যায় আকাশ, এবং বাঁকুড়া সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামে। এর ফলে কিন্তু অনেকটা স্বস্তি মিলেছে। তাপপ্রবাহ যেটা চলছিল সেটা থেকে অনেকটা স্বস্তি মিলবে। আগামী দিনগুলোয় বৃষ্টি হলে আরো কি তাপপ্রবাহ কমবে, এমনটাও কিন্তু আশাবাদী হচ্ছে আবহাওয়া দপ্তর, এবং যারা আছে তারা যে তাপপ্রবাহ হয়তো এবার থেকে স্বস্তি মেলার থেকে যেহেতু আসতে শুরু করেছে। সমস্যা বেশ প্রিয়ব্রত, তীব্র দহন থেকে স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় বৃষ্টি, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং দুর্গাপুরে বৃষ্টি, কিছুটা স্বস্তি সাধারণ মানুষের।